আচ্ছা, 7 নম্বর অঙ্কটায় কি বলেছে দেখা যাক। বলেছে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর বলে দিয়েছে তোমাকে 15। তাহলে সংখ্যা দুটির মান খুঁজি। তাহলে দুটি সংখ্যার যোগফল বলেছে মানে 89, 89, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে দুটো সংখ্যার বিয়োগফল যদি 15 হয়, তার মানে যেটা বড় সেটা তো বুঝতে পারছো, একটা বড় সংখ্যা আছে, একটা ছোট সংখ্যা আছে। তো আমি ধরে নিচ্ছি 7 নম্বর অঙ্ক ধরি বৃহত্তম সংখ্যাটি হলো সমান সমান এক্স। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত বলেছে? দুটো সংখ্যার অন্তর যদি বলে দেয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এক্স মাইনাস 15। অনেকে হয়তো ভাবছে কী হলো ব্যাপারটা, বুঝলাম না। ধরো তোমাকে বলল দুটো সংখ্যার অন্তর 3, ঠিক আছে, দুটো সংখ্যার অন্তর হচ্ছে 3। তাহলে বড় সংখ্যাটা যদি 8 হয় তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 8 থেকে 3কে বাদ দিলে 5 হবে ছোট সংখ্যাটা। তাহলেই তো বড় থেকে ছোটোর বিয়োগফল বা অন্তরটা কত হচ্ছে? 3 হচ্ছে না? এইটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে? বৃহত্তম সংখ্যা থেকে অন্তর যেটা বিয়োগফল যেটা, সেটাকে বাদ দিলেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পেয়ে যাব। এবার কি বলেছে যে সংখ্যা দুটির যোগফল কিন্তু তোমাকে বলে দিয়েছে 89। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি দুটো সংখ্যার যোগফল বলেছে 89, মানে এক্স প্লাস এক্স মাইনাস 15 ইজ ইকুয়াল টু 89। তাহলে এক্স এক্স যোগ করলে কত হচ্ছে? 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 89। তাহলে 2x ইজ ইকুয়াল টু 89 প্লাস 15। তাহলে কত হবে? 2x ইজ ইকুয়াল টু 89 প্লাস 15 যোগ করলে কত হচ্ছে? 104। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 2 দিয়ে এটা দিকে গেলে ভাগ হয়ে যাবে, 104/2। তার মানে x ইজ ইকুয়াল টু 52। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সুতরাং বৃহত্তম সংখ্যাটি হলো, আমরা x ধরেছিলাম, তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো 52। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত? দেখো x মাইনাস 15 ছিল, তাহলে 52 মাইনাস 15 মানে হচ্ছে 37। ঠিক আছে, হয়ে গেল 7 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক দেখা যাক কি বলেছে। বলছে 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। ঠিক আছে, 830কে দুটো অংশে ভাগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি করছি দেখো। 8 নম্বর অঙ্কে ধরি একটি অংশ হলো সমান সমান এক্স। তাহলে অপর অংশটা কত হবে? 830 মাইনাস এক্স। একটা যদি এক্স হয় তাহলে অপরটা কত হবে? 830 মাইনাস এক্স। ঠিক আছে, এবার বলেছে একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে শর্তানুসারে একটি অংশের 30% মানে এক্সের ধরো 30% মানে এক্স ইন্টু 30/100। অপর অংশ কত? 830 মাইনাস এক্স, এর 40% অপেক্ষা 4 বেশি। তাহলে এর 40% মানে ইন্টু 40/100, তার থেকে 4 বেশি বলেছে, তাই +4। এবার দেখো আমরা যদি কাটাকুটি করি, এক্ষেত্রে 0 0 কেটে গেল, তাহলে 3-এর সঙ্গে এক্স গুণ হবে,
3x/10। আর এখানে যদি গুণটা হয় 830-এর সঙ্গে 40/100 গুণ হবে, মাইনাস এক্সের সঙ্গে 40/100 গুণ হবে। আলাদা আলাদা করে 830-এর সঙ্গে একবার 40/100 গুণ, মাইনাস এক্সের সঙ্গে একবার 40/100 গুণ, প্লাস 4, যেরকম আছে সেরকম। এইবার ব্যাপারটা বোঝো, 3x/10 যেরকম আছে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে কত? 83 × 4। ঠিক আছে, 83 × 4, 3 4 12 2, হাতে 1, 4 32 আর 1 33, 332, মাইনাস এখানে শূন্য আর শূন্য কেটে যাবে, 4কে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 10কে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, অর্থাৎ 2x/5। ঠিক আছে, এরপর +4 যেরকম আছে +4 লিখলাম। এবার দেখো 3x/10, এই 2x/5কে এদিক থেকে এদিকে নিয়ে আসবো, তাই প্লাস 2x/5 হয়ে গেল। আর 332 আর 4 যোগ করলে 336 হলো। নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। এবার আমরা কি করব? নর্মাল যোগ ভগ্নাংশের, 10 আর 5-এর লসাগু 10 হয়, 10কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1, 1-এর সাথে 3x গুণ করলে 3x, 1কে 3x, প্লাস 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2, 2-এর সঙ্গে 2x গুণ করলে 4x, = 336। এবার 3x আর 4x যোগ করলে 7x, আর 10-এর সঙ্গে 336 গুণ করলে 3360। তাহলে x = কত? 3360 / 7। তাই তো বলছে হিসেব, 3360/7। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? x = 4 7 28, 5 7 8 56, 0 480। তাহলে কি হয়ে গেল? একটা সংখ্যা 480, সুতরাং একটি সংখ্যা 480, আর অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হবে 830 থেকে মাইনাস করব 480। তাহলে 830 থেকে 480 যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে? 350। ঠিক আছে, তার মানে একটা সংখ্যা 480, অপর সংখ্যা 350, কারণ সংখ্যা দুটো বের করে নিলাম। এরপর 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে কি বলছে দেখা যাক। বলছে যে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। 56কে এমন দুটো অংশে ভাগ করতে বলেছে যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তাহলে ধরে নিই 9 নম্বর অঙ্ক, ধরি একটি অংশ সমান সমান x, তাহলে অপর অংশ কত হবে? 56 - x, কারণ 56কে তো দুটো ভাগে ভাগ করতে বলেছে। ঠিক আছে, এবার বলেছে প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে আমি ধরে নিই শর্তানুসারে প্রথম অংশের 3 গুণ, প্রথম অংশ এটা, x-এর 3 গুণ মানে 3x, দ্বিতীয় অংশের 1/3 বলেছে, দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে দ্বিতীয় অংশের 1/3 মানে 1/3 × 56 - x,
এর থেকে 48 বেশি মানে +48, তাই তো নাকি? তাহলে 3x = 1/3 × 56 - x + 48, তাহলে কত হবে 3x। এবার 56 সাথে 1/3 গুণ হলে 56 একে 56, নিচে 3 থাকবে, মাইনাস x একে x/3 +48। এবার এই x/3কে যদি আমি এদিকে নিয়ে আসি, 3x + x/3 = 56/3 +48। এবার 3 দিয়ে যদি গুণ করি, 3x × 3 মানে 9x, 3কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 1-এর সঙ্গে x গুণ করলে x একে x/3, তাহলে এটার লসাগু হবে 3, এর নিচে কিছু নেই মানে 1, 3 আর 1-এর লসাগু 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তার সাথে 56 গুণ করলে 56, আর 3-এর সঙ্গে 48 গুণ হবে 144। তো 9x আর x যোগ করলে কি হয় 10x, নিচে 3। আচ্ছা 3 3 তুলনা করে দিতে পারো, কারণ এই 3টা এদিকে এলে কি হয় উপরের রাশির সঙ্গে গুণ হবে, তো 3 উপরে 3 নিচে 3 থাকলে ডাইরেক্ট কেটেই দিতে পারি, আমি এই 3 3 কেটে দিলাম। হ্যাঁ, এটা কিছু লেখার দরকার নেই। 10x = 56 আর 144 যোগ করলে কত হচ্ছে 200। তাহলে x = কত হবে, এখানে 10টা গুণ অবস্থায় আছে তাই 200। এটা কিন্তু টোকার সময় মাথায় রাখবে, এটা কিন্তু কোনো বাই এক্স নয়, কিন্তু এমনি জাস্ট দাগ পড়ে গেছিলো। 10টা এখানে গুণ আছে, এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x = কত হবে, x = 200কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, হয়ে গেল। তার মানে সুতরাং একটি সংখ্যা সমান সমান 20, তাহলে অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি হবে 56 - 20 মানে 56 - 20 মানে হচ্ছে 36। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট অঙ্ক যেটা বলেছে, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তো দণ্ডটির দৈর্ঘ্য হিসেব করে লিখতে বলেছে। তাহলে আমি যদি একটা এমনি ডায়াগ্রাম করি 10-এর অঙ্কটার, এটা ধরো জলের নিচের অংশ আর এটা হচ্ছে কাদা, ঠিক আছে। এবার বলেছে তোমাকে কি, একটি দণ্ডের 1/5 অংশ কাদায় আছে, ভালো কথা, 1/5 অংশ কাদায় আছে, এটা কাদার ভেতরে। 3/5 অংশ, যদিও এটা আর একটু ছোটো হওয়ার কথা ছিল, একটু বেশি বড় করে ফেললাম। 3/5 অংশ আছে হচ্ছে জলের মধ্যে, আর অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে, এই 5 মিটার জলের ওপরে আছে, ঠিক আছে। এবার তোমাকে বলেছে কি দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করতে বলেছে, টোটাল দণ্ডটার দৈর্ঘ্য কত। তা আমি ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান x মিটার, ঠিক আছে। কাদায় আছে কতটা, কাদায় আছে দণ্ডটির কত অংশ, 1/5 অংশ, কাদায় আছে দণ্ডটির 1/5 অংশ। আর জলে আছে কত, জলে আছে দণ্ডটির 3/5 অংশ, ঠিক আছে। আর জলের ওপরে আছে কতটা, জলের ওপরে আছে 5 মিটার। তাহলে শর্তানুসারে ব্যাপারটা বোঝো, টোটাল দণ্ডটার দৈর্ঘ্য যা,
এই তিনটে অংশ যোগ করলে তাই হবে। শর্তানুসারে টোটাল দণ্ডটার দৈর্ঘ্য এক্স। এবার এক্সের 1/5 কোথায় আছে? কাদায়, তাহলে এক্স ইন্টু 1/5 প্লাস এক্সের 3/5 অংশ আছে জলে, তাহলে এক্স ইন্টু 3/5, আর বাকি আছে জলের ওপরে মানে +5। মানে কাদায়, জলে এবং জলের ওপরে তিনটে অংশ যোগ করলে তো টোটাল দণ্ডটার দৈর্ঘ্য পেয়ে যাও, তাই এটা করলাম। এবার কি হবে? এক্স ইজুকাল টু এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স একে এক্স বাই 5, এক্সের সঙ্গে 3 গুণ করলে 3x বাই 5 প্লাস 5। তাহলে এক্স বাই 5টাকে এদিকে নিয়ে এলে -x/5 হয়ে যাবে, 3x/5কে এদিকে নিয়ে এলে -3x/5 হয়ে যাবে, এদিকে পড়ে থাকবে শুধু 5। তাহলে 5 লসাগু হবে, 5-এর সঙ্গে x গুণ করলে 5x, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে x গুণ করলে x একে x, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 3x গুণ করলে 3x ইজুকাল টু 5। এবার দেখো 5x থেকে x বাদ দিলে কত হয়? 4x। 4x থেকে আবার 3x বাদ দিলে কত হয়? x। আর এই 5টা এখানে ভাগ আছে, এর সাথে গুণ হয়ে গিয়ে 5×5 = 25। এবার দণ্ডটার দৈর্ঘ্য আমার পেয়ে গেলাম 25 মিটার। উত্তর, দণ্ডটির দৈর্ঘ্য হবে 25 মিটার। ঠিক আছে, এবারে আসছি নেক্সট অঙ্ক, 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করব দেখো। কার সঙ্গে তুলনা করেছে? আমার বাবার বর্তমান বয়সকে আমার বর্তমান বয়সের সঙ্গে তুলনা করেছে, কারণ আমার বর্তমান বয়সের 7 গুণ বলেছে, তাহলে যার সঙ্গে তুলনা করবে তাকে এক্স ধরে নিতে হবে। ধরি আমার বর্তমান বয়স এক্স বছর, তাহলে আমার বাবার বর্তমান বয়স কত হবে? আমার যা বর্তমান বয়স তার 7 গুণ মানে 7x বছর। এবার 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, তাহলে 10 বছর পর আমার বয়স হবে x + 10 বছর, আর 10 বছর পর আমার বাবার বয়স হবে 7x + 10 বছর। ঠিক আছে, এবার ব্যাপারটা বোঝো। তোমায় কি বলেছে যে 10 বছর পরে বাবার বয়স আর আমার বয়সের 10 বছর পর বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? 10 বছর পর বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, তাহলে বাবার বয়স কত হচ্ছে? 7x + 10 10 বছর পর, সেটা কার সঙ্গে সমান? আমার বয়সের 3 গুণের সঙ্গে, অর্থাৎ 3 × x + 10। তাহলে 7x + 10, 3-এর সঙ্গে x গুণ করলে 3x + 3 × 10 = 30। এবার 7x 3xটা এদিকে গেলে -3x, তাহলে 30, এই 10টা এদিকে গেলে -10, তাহলে 7x থেকে 3x বাদ দিলে 4x, 30 থেকে 10 বাদ দিলে 20। এক্সের সঙ্গে 4টা গুণ আছে, এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 20/4, তাহলে x = 5। তাহলে আমার বর্তমান বয়স কত? 5 বছর। সুতরাং আমার বর্তমান বয়স = 5 বছর,
আর আমার বাবার বর্তমান বয়স কত হবে? 7x ছিল, তাহলে 5 × 7, তার মানে 35 বছর। ঠিক আছে, তাহলে আমার বর্তমান বয়স 5 বছর আর আমার বাবার বর্তমান বয়স 5 × 7 মানে হচ্ছে 35 বছর। ঠিক আছে, হয়ে গেল 11 নম্বর অঙ্ক। এবারে আসছি 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে কি বলছে দেখা যাক। বলছে আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। তাহলে ধরি 5 টাকার নোট আছে XT আর 10 টাকার নোট আছে কটা? টোটাল 137টা নোট পেয়েছিল, তার মধ্যে যদি 5 টাকা এক্সট্রি থাকে তাহলে বাকি 137 মাইনাস এক্স, এতগুলো 10 টাকার নোট থাকবে, তাই না? তাহলে 5 টাকার নোটের মূল্য কত? একটি 5 টাকার নোটের মূল্য 5 টাকাই তো হয়। তাহলে কটা তোমাকে যদি বলে যে 4টে 5 টাকার নোট আছে তোমার কাছে বা 5 টাকার কয়েন আছে, তাহলে তোমার কাছে কত টাকা আছে? নিশ্চয়ই 5 × 4। যদি 4টে 5 টাকার কয়েন থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে? তাহলে 4 × 5 করবে তো, বা 5 × 4 যাই বলো না কেন, 20 টাকা আছে। ঠিক তেমনি XT 5 টাকার নোটের মূল্য কত হবে? 5 × x মানে হচ্ছে 5x টাকা, আর 137 মাইনাস XT 5 টাকার নোটের মূল্য কত হবে? 5 টাকার নয়, সরি আমি 5 টাকা লিখছিলাম, 10 টাকা। 10 টাকার নোটের মূল্য কত হবে? 10 × 137 মাইনাস এক্স টাকা। ঠিক আছে, এবার এই দুটো টাকা যোগ করলে আমরা কত টাকা পাই? 1000 টাকা। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 5x প্লাস 10 × 137 মাইনাস এক্স ইজুকাল টু 1000। তাহলে 5x প্লাস 10 × 137 মানে কত? 10-এর সাথে 137 গুণ করলে 1370 মাইনাস 10-এর সঙ্গে x গুণ করলে 10x ইজুকাল টু 1000। তো 10x আর 5x এর মধ্যে কে বড়? 10x বড়, তাই জন্য মাইনাস 10x থেকে 5x বাদ গেলে 5x, 1000, 1370 এদিকে এলে মাইনাস 1370। তাহলে মাইনাস 5x ইজুকাল টু মাইনাস 370। দুটো মাইনাস তুলনা করে দিলাম দুদিক থেকে, তাহলে x ইজুকাল টু 370 ভাগ 5। তো 370কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়? 74। তাহলে আমরা ধরেছিলাম 5 টাকার নোট কটা আছে? XT। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছে 5 টাকার নোট কটা পেলেন। তাহলে উত্তরে লিখব, উত্তর তিনি 5 টাকার নোট পেলেন 74টি। ঠিক আছে, এরপর 13 আর 14 নম্বর অঙ্ক থেকে শুরু করে বাকি অঙ্কগুলো নিজেরা
ট্রাই করবে। আমি তো করিয়ে দিচ্ছি যেরকমভাবে, আমি করিয়ে দেবই, কিন্তু নিজেরা ট্রাই করতে হবে। 12টা অঙ্ক আমি করিয়ে দিলাম, 13 আর 14 নিজেরা করে দেখো পারো নাকি এটা বোঝার পর। এবং যে সমাধানগুলো নিচে দিয়েছে, যে সমীকরণ করে দেওয়াই আছে, তোমায় খালি কি করতে হবে, এক্সের মানটা বের করতে হবে সমাধান করে। তো নিজেরা চেষ্টা করবে, আশা রাখবো নিশ্চয়ই পারবে। আমি পরের দিনকে এই প্রশ্নমালাটাই পুরো শেষ করে দেবো, ঠিক আছে? 19 প্রশ্নমালা শেষ হয়ে যাবে নেক্সট দিনকে। ওকে, তো প্র্যাকটিস করবে, ফেলে রাখবে না, অল্প অল্প করে দেখে, তাতে কিন্তু তোমাদেরই সমস্যা হবে। আগেও বলেছি, আগেও যে জিনিসগুলো করিয়ে দিয়ে এসেছি, অনেকেই আছে যেগুলো পুরোটা থরলি দেখে না, তাতে কিন্তু তোমার জমে যাবে বিষয়গুলো, তখন কিন্তু তোমারই সমস্যা হবে, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে মৈনাক আমাকে জিজ্ঞেস করেছিলে যে ভাগ প্রক্রিয়ায় যদি গসাগুগুলো করতে চাই, এখানে দেখো তোমাকে যে গসাগুর যে অঙ্কগুলো দিয়েছে, এগুলো কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করেই করতে হবে, এগুলো ভাগ প্রক্রিয়ায় করা যাবে না। কারণ এই যে রাশিগুলো দেওয়া আছে, অঙ্কগুলোর সাজানোই হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করে করার মতো করেই। ভাগ প্রক্রিয়ায় করতে গেলে প্রচুর জটিলতা আসবে এবং সেটা সম্ভব নয় ভাগ প্রক্রিয়ায় করা। এই অঙ্কগুলো গসাগুগুলো জেনারেলি ভাগ প্রক্রিয়া করার মতো করে দেয়নি, যার দরুন এগুলো প্রচণ্ড জটিল হয়ে যাবে ভাগ প্রক্রিয়া করলে। তা আমি বলি কি, এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে করার মতো করেই দিয়েছে, কারণ তুমি যদি উদাহরণগুলো দেখো কোথাও কিন্তু ভাগ প্রক্রিয়ার কথা উল্লেখ নেই, উৎপাদকে বিশ্লেষণ করেই অঙ্কগুলোকে করতে হবে। তো ওই জন্যই এইভাবে দিয়েছে, যাতে এটা ফ্যাক্টরাইজেশন করে তারপরে গসাগুগুলো বের করা যায়। তুমি আমাকে বলেছো যে গসাগু প্রক্রিয়ার এই গসাগুটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করে দেখাতে, ভাগ প্রক্রিয়ায় করলে এক্ষেত্রে হবে না। আবারও বলে রাখলাম, ভাগ প্রক্রিয়ায় করলে এক্ষেত্রে করা যাবে না এই রাশিগুলোর ক্ষেত্রে, কারণ এখানে অনেকগুলো তোমার অলরেডি উৎপাদকে ভেঙে তোমাকে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে, তো স্বাভাবিকভাবে সেগুলোকে গুণ করে অনেক জটিলতা মধ্যে চলে আসবে। তো ভাগ প্রক্রিয়া করা গেলে আমি অবশ্যই ভাগ প্রক্রিয়ায় দেখিয়ে দিতাম, ভাগ প্রক্রিয়া করা যায় না। তো যাই হোক, মোটামুটি এই হলো তোমাদের আজকের টোটাল ডিটেলস ক্লাস। গ্রাফ পেপারটা সবাই জোগাড় করে নিও, কারণ এই প্রশ্নমালাটা শেষ হলে আমরা গ্রাফের অঙ্কগুলো করব। গ্রাফের অঙ্কগুলো শেষ হলে মোটামুটি আমাদের বইয়ের ম্যাক্সিমাম পার্ট কমপ্লিট। এবারে জ্যামিতি পোর্শন যতটুকু আছে সেগুলো একটু করতে হবে, কয়েকটা জিনিস জ্যামিতির আছে। মোটামুটি ধরে নিতে পারো যে এই মাসে অথবা সামনের মাসের মধ্যে আমাদের বই অঙ্কেরও শেষ হয়ে যাবে। এবারে আমরা রিভাইজ চলবে। আর আমি তোমাদের অলরেডি বলেছিলাম আগের সপ্তাহে, যদি তোমাদের বিজ্ঞান বা ওই জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান রিলেটেড যদি কোনো জিজ্ঞাসা থাকে, একটু জিজ্ঞাসা করে নিতে। যদিও আমার কাছে পার্সোনালি কোনো রকম কোনো টেক্সট আসেনি, তো যখন আসবে আমি তো এমনি শেষ করে দিয়েছি, তারপরেও যদি কোনো টপিক থেকে বোঝার থাকে জিজ্ঞাসা করে নিও। ওকে।